গরম উত্তপ্ত শ্বাস গালে গলায় আগুনের মতো আছড়ে পড়ছে দৃষ্টির ওপর। অবসন্ন শরীরে এক ফোঁটাও শক্তি অবশিষ্ট নেই। তবুও নিদ্রা স্তব্ধ খানিকটা সরিয়ে নিয়ে পিটপিট করে চোখ মেলে তাকালো সে। অনমনীয় ভারে থমকে আছে সমস্ত স্নায়ু দেহ। কোনো অদৃশ্য পাথরের তলদেশে ডুবে আছে। এক মুহূর্তের জন্য সমস্ত স্মৃতি, সমস্ত অনুভব হারিয়ে গেছে তার। কোথায় আছে সে? কি ঘটেছে? কিছুই স্পষ্ট নয়। ধুকপুক করা বুকের ভেতর থেকে উষ্ণ শ্বাস গড়িয়ে বেরোলো একে একে। নিজেকে শান্ত করতে চাইল দৃষ্টি। ধীরে ধীরে ঘাড় কাত করে তাকাতেই দৃষ্টি দেখতে পেল তার বুকের ওপরে মুখ থুবড়ে ফোঁস করে ঘুমিয়ে আছে সাইফ। বহুক্ষণ পর মন্থর হয়ে আসা স্মৃতি দৃষ্টির কানে ফিসফিস করে জানালো, হ্যাঁ, সে এখন বিবাহিত। আর একা একা শ্বাস ফেলে ঘুমানোর অভ্যাস নেই। পাশে একটা ষাঁড় সমান ভারী প্রাণী নিয়েও স্বপ্ন ভাগ করতে হয় তার। অন্যদিন ঘুম ভেঙে গেলে চিত্রটা থাকে সম্পূর্ণ ভিন্ন। গুটিসুটি মেরে সাইফের বুকে লুকিয়ে থাকে দৃষ্টি নিজেই। কিন্তু আজকের চিত্রটা অন্যরকম। আজ সাইফই গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে তার বুকের ওপর। মনিবের বুকে নিশ্চিন্ততায় ডুবে থাকা এক বিড়াল ছানার মতো করে মনে হচ্ছে তাকে যেন। মৃদু আলোয় চোখ সরিয়ে দৃষ্টি এবার রয়ে শুয়ে তাকালো দেওয়ালে ঝোলানো ঘড়িটার দিকে। ঘড়ির কাঁটা নিরবিচ্ছিন্ন টিকটিক শব্দ জানিয়ে দিচ্ছে সকাল ঠিক ৮টা ১৩। মাথার ভেতরে ভাঁজ পড়ল তার। আজ এতটা বেলা হয়ে গেল কিভাবে? ঘুম এত দেরিতে ভাঙল কেন? মুহূর্তে কাল রাতের স্মৃতিগুলো ঝলসে উঠল চোখের সামনে। সাথে সাথে গাল দুটো লজ্জায় রক্তিম হয়ে উঠল। একটুখানি শুষ্ক ঢোক গিলে ফেলল সে। বুকের ভেতর অস্থির স্পন্দন। যে করেই হোক সাইফ জেগে ওঠার আগেই এখান থেকে কেটে পড়তে হবে। আস্তে আস্তে দেহ সরাতে দৃষ্টি থমকে গেল। সাইফ বুকের ওপর মুখ গুজে ঘুমিয়ে থাকলেও দৃষ্টির সামান্য নড়াচড়াতেই সে ঘুমটা খানিকটা ছুটে গেল। মোহনীয় স্বরে বিড়বিড় করে উঠল, উম আরেকটু ঘুমাতে দিন। বলতে বলতেই সাইফের আলস্যমাখা হাতের বাঁধন আরো কিছুটা দৃঢ় হলো। দৃষ্টির এখন মরণাপন্ন অবস্থা। ভেতরের তোড়পাড় কোনোভাবে চাপা দিয়ে কষ্টে সষ্টে ফিসফিস করে বলল, অনেক বেলা হয়ে গেছে, আমি এবার উঠব। সাইফ এখনো আধো ঘুমে, তবুও ঠোঁটে অবচেতন হাসি খেলে গেল। কণ্ঠস্বর নিস্তব্ধতায় থিতিয়ে ভেসে এলো, ঘুমিয়েছি অনেক রাত করে, ভুলে গেলেন? দৃষ্টি আরো এক ধাপ ঝটকা খেল। ঘুমের ঘোরেও লোকটার সবকিছু মনে আছে নাকি? কি আশ্চর্য সাধ্য স্মৃতি! অথচ তার নিজেরই তো জেগে ওঠার পর কয়েক মিনিটের জন্য সব স্মৃতি ঝাপসা হয়ে গিয়েছিল। ভেতরে ভেতরে অস্বস্তি জমে উঠলেও এবার দৃষ্টি কিছুটা জোর করেই সাইফকে সরানোর চেষ্টা করলো। সরুন, আমাকে উঠতে হবে, আমি ওয়াশরুমে যাব। হালকা নড়াচড়ার সঙ্গেই সাইফ এবার পিটপিট করে চোখ খুলে তাকালো। অর্ধ নিদ্রালু চোখের গভীরে এক চিলতে মোহ খেলিয়ে বলল, যেতে পারবেন তো, নাকি কোলে করে নিয়ে যেতে হবে? দৃষ্টি আঁতকে উঠে চোখ মুখ কুঁচকে তাকালো। আমি কি বাচ্চা নাকি? বলেই ঝপাট করে উঠে বসে গেল দৃষ্টি। সেই সঙ্গে শরীরটা বিদ্রোহ করে উঠল। তীব্র টান খেলে গেল মেরুদণ্ড বরাবর। গা মসৃয়ে উঠল কেমন যেন। কপালে হাত রাখতেই অনুভব করলো শরীর হালকা জ্বরে আচ্ছন্ন। সাইফও ধীরে ধীরে উঠে বসে পড়ল। খোলা বুক আর অর্ধনগ্ন কোমর। সামান্য বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো দৃষ্টিকে। তারপর চিন্তিত গলায় বলল, গা গরম আপনার, জ্বর আসবে বোধ হয়। দৃষ্টি আমতা আমতা করতে লাগলো। অন্যমনস্ক ভঙ্গিতে চোরা চোখে এদিকে সেদিকে তাকিয়ে গলা খাকারি দিল, ওই বৃষ্টিতে ভিজেছি যে, হয়তো তাই। সাইফের ঠোঁটে মৃদু হাসির রেখা খেলল। দৃষ্টিকে খানিকটা লজ্জা দেওয়ার ইচ্ছে নিয়েই সে ঝুঁকে এলো দৃষ্টির কানের কাছে। শ্বাসের উষ্ণতা ছুঁয়ে গেল ত্বক। এটা আদর দেওয়ার জ্বর। মুহূর্তেই দৃষ্টির কান পুড়ে উঠল তপ্ত শিখায়। গাল দুটো লালিমায় ভিজে উঠল একেবারে। কাল রাতেও তো এতটা লজ্জা লাগেনি।
অথচ আজ কেন জানি না বুকের ভেতর কেমন তোলপাড় হচ্ছে। উফ, সাইফ একেবারে ইচ্ছে করেই তাকে জ্বালাচ্ছে। দৃষ্টি মাথা নিচু করেই বসে রইল। গায়ে মোড়ানো ব্ল্যাঙ্কেটের কিনারায় আঙ্গুলের ডগায় টান দিতে লাগলো বারবার। সাইফ এক ঝলকেই ধরতে পারল দৃষ্টির ভেতরের স্নিগ্ধ অস্বস্তি। ধীরে আলতো করে গা এলিয়ে শুয়ে পড়ল দৃষ্টির কোলের ওপরে মাথা রেখে। হঠাৎই চোখাচোখি হয়ে গেল দুজনের। দৃষ্টি তড়িঘড়ি করে আরো মাথা নুইয়ে নিল। অবাধ্য কয়েকটি চুল এসে ঢেকে দিল তার চোখ মুখ। সাইফ অসীম মমতায় দুই আঙ্গুলে সেই চুল সরিয়ে নিল, কানের পাশে গুজে দিল যত্নে। দৃষ্টির এক হাত তুলে হাতের উল্টো পিঠে আলতো চুমু খেল। এরপর সেটি গালের কাছে ধরে মৃদু স্বরে বলল, এমন একটা সকালের জন্য আমি কতকাল ধরে অপেক্ষা করেছি জানেন আপনি? বেশি না, মাত্র 5 বছর। ছোট্ট গভীর উত্তর দিল দৃষ্টি। সাইফের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। মাথা খানিকটা দুলিয়ে ধীরে ধীরে বলল, হুম, 8 বছর। দৃষ্টি ভুরু কুঁচকে তাকালো, চোখ সরু কুঁচকে করে ফেলল অবিশ্বাসে। কিন্তু আমাদের বিয়ের তো 5 বছর হলো। সাইফ আরো কিছুই বলল না। কোনো শব্দ বদলে সে দুই হাতে দৃষ্টির কোমরটা জড়িয়ে মুখ গুজে দিল তার পেটের কাছে। গভীর দীর্ঘ এক শ্বাস টেনে নিল বুক ভরে। সেই নিঃশ্বাসে আটকে আছে 8 বছরের অপ্রকাশিত সবকিছু। দৃষ্টি হকচকিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, আপনি এর আগে থেকে? মনে হলো অনন্তকাল পর আমার দোয়া কবুল হয়েছে। মানে? সাইদ ধীরে ধীরে মাথা তুলল। কোনো আগাম সংকেত ছাড়াই সে দৃষ্টিকে চেপে ধরল, বিছানায় ফেলে তার উপরে চড়ে বসল। নাকের ডগায় একটুখানি ক্ষণক স্থায়ী চুমু এঁকে কণ্ঠে মোহনীয় ফিসফিস করে বলল, আমার আবার আদর চাই। দৃষ্টি লজ্জা আর রাগে মিশ্রিত কণ্ঠে তড়িঘড়ি করে দুই হাতে তার বুকটা ধাক্কা দিল। সেটা জন্মদিনের উপহার ছিল। সরুন। সাইফের ঠোঁটের কোণে দুষ্টু হাসি ছড়িয়ে পড়ল। কিন্তু কালকে তো জন্মরাত ছিল। জন্মদিন তো এখন চলছে। তার মানে আজকের সারাদিন সুযোগ আছে আমার। বাক্য শেষ হতেই আচমকা ফট করে ঢুকে পড়ল ব্ল্যাঙ্কেটের নিচে। দৃষ্টি চমকে উঠে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আমি কিন্তু কেচ করে দেবো বলে দিলাম। নাস্তার টেবিলে বসে সাইফ আর ইমন। পাশেই দাঁড়িয়ে নাস্তা তুলে দিচ্ছে রাহেলা বেগম, সঙ্গে দৃষ্টি। ইদানিং বাড়িতে একটা নতুন নিয়ম চলেছে। যত ব্যস্তই থাকুক না কেন, অন্তত সকালের খাবারটা সবাই একসাথে খায়। আজ বাইরে অবিরাম বর্ষণ, ঝুমঝুম বৃষ্টির শব্দ, আঙিনা ভিজে সোনালি কাদা, বাতাসের সোদা গন্ধ। বের হওয়ার কোনো উপায় নেই বললেই চলে। সাইফ আর ইমনের আজ ক্লাবে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতির ইচ্ছে ছিল অন্য কিছু। তাই সকালের পরিকল্পনা বদলে গেছে। তার বদলে রাহেলা বেগম বানিয়েছে ধোয়া ওঠা খিচুড়ি। আজ সবাই একটু দেরিতেই উঠেছে, তাই এখন নাস্তার আয়োজনে জমে উঠেছে। ইমন আর সাইফ পাশাপাশি বসে খাচ্ছে আর নিজেদের মতো আলাপ করছে। হঠাৎ ইমন চোখ কুঁচকে থেমে গেল। চোখের কোণে অস্বাভাবিক কিছু ধরা পড়তেই তৎক্ষণাৎই হাত বাড়িয়ে সাইফের গলায় স্পর্শ করল। ভাই, আপনার এখানে কি হয়েছে? সাইফ একেবারে চমকে উঠল। কথার মাঝেই ভীষণ খেল, ভারী হয়ে গেল। চট করে চামচটা নামিয়ে রেখে খানিকটা দূরে সরে বসল। কই, কি হয়েছে? বলার সাথে সাথেই নিজের টি শার্টের কলারটা টেনে নামিয়ে ঢাকতে চাইল জায়গাটা। এদিকে দৃষ্টি প্রথমে খেয়াল না করলেও ইমনের হাতের টানাটানিতে তার চোখ সেই দিকেই পড়ে গেল। চোখে তৎক্ষণাৎই কৌতূহল অস্থির হয়ে চোরের মতো এদিকে ওদিকে তাকাতে লাগলো দৃষ্টি। কিন্তু ইমন যে একেবারেই নাছোড়বান্দা। তাহার পরাণের ভাইয়ের শরীরে সামান্য আঁচড়ও যেন তার শিশুতুল্য মনে শো- কিন্তু ইমন যে একেবারেই নাছোড়বান্দা। তাহার পরাণের ভাইয়ের শরীরে সামান্য আঁচড়ও তার শিশুতুল্য মনে সহ্য হয় না। তাই তো সে আরো তোড়জোড় করে টেনে ধরল সাইফের টি শার্টের কলার। এই দেখেন, এইখানে ভাই।
ইমন আঙ্গুল দিয়ে গলার এক পাশ দেখিয়ে প্রায় জোরেই বলে উঠল, আরে হয়েছে কি? কিছু না, সর। সাইফ কেমন যেন গলা আটকে কথাগুলো টেনে টেনে বলল, হাতের আঙ্গুল কাঁপছে সামান্য। ইমন এবার আরো ক্ষেপে উঠল, মুখটা কাছে এনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাইফের চোখে, ভাই, কিছু তো হয়েছে আপনি আপনি এমনে তোতলাইতেছেন কেন? আবার লুকাইতেছেনও? আমি দেখি, আমারে দেখতে দেন। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো নীলিমা। ভেজা চুলের লম্বা বেণী পেছনে দোল খাচ্ছে। এক হাতে চেয়ার টেনে ধপ করে বসে পড়ল সে। সবার মুখে এত নাটকীয়তা, অথচ নীলিমার কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের প্লেটে খাবার তুলে নিয়ে খেতে খেতেই হঠাৎ করেই বলে উঠল, আপু, কালকে বেলুনগুলো নিয়ে করলি কি বললি না তো? ওগুলো কিন্তু আমার জন্মদিনে এক বন্ধু দিয়েছিল। তুই সব নিয়ে নিয়েছিস? বলার সাথে সাথেই ইমনের চোখ বড় বড় হয়ে গেল। তার চাহনি সোজা বিদ্ধ হলো দৃষ্টির মুখে। দৃষ্টি এখন ইতিমধ্যে মৃত্যুশয্যার রোগীর মতো করে অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে। মুখ গরম হয়ে বুক ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে এখনই কোনো জানালা ভেঙে পালিয়ে যাবে। কিন্তু কপালটাই খারাপ। নীলিমার চোখও হঠাৎ থমকে গেল। সে একবার সাইফের দিকে তাকালো, আবার দৃষ্টির দিকে। ইমনও ঠিক একই কাজ করলো। দুজনের এমন কৌতূহলী দৃষ্টি, দুষ্টু দৃষ্টি একসাথে এসে পড়ল সাইফ ও দৃষ্টির ওপর। মুহূর্তের মধ্যে ঘরে হিম শীতল অস্বস্তি নেমে এলো। দৃষ্টি লালচে মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। সাইফ অস্বাভাবিক গম্ভীর। পরিস্থিতি সামাল দিতে সাইফ শেষমেশ গলা খাকারি দিল, কণ্ঠে জোর আনার ব্যর্থ চেষ্টা করলো, কি এমন করে তাকায় আছোস কেন তোরা? ভূত দেখছোস নাকি? ইমন এবার আর চুপ করে থাকতে পারল না। একেবারে ধপ করে চেয়ারে বসে গা হেলিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি মেখে বলল, আহা, অবশেষে আমার ভাই পারলো। আমার তো ইচ্ছে করতেছে মাইক ধইরা পুরা এলাকায় ঘোষণা কইরা দিই, আমার ভাই ঘরেও বাঘ, বাইরেও বাঘ। আহা। নীলিমা পাশ থেকে হাত দিয়ে বারবার ইশারা করে থামানোর চেষ্টা করছে ইমনকে। চোখ কুঁচকে ভুরু নাচিয়ে তাকে চুপ করতে বলেছে। কিন্তু ইমন পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার ভেতরকার আনন্দ কোনোভাবেই থামছে না। মুখের হাসি কান পর্যন্ত গড়িয়ে পড়েছে। মনে হচ্ছে সাইফ না বাসর সে নিজেই সেরে এসেছে। ইমন এবার মুখ গোমড়া করে দৃষ্টির দিকে তাকালো। ভাবি, এটা কিন্তু ঠিক করেন নাই আপনি। শুধু বেলুন দিয়ে সাজালেই কি সুন্দর হয়? আমার কত ইচ্ছে ছিল হরেক রকমের ফুল দিয়ে আমার ভাইয়ের বাসর ঘর সাজাবো, কিন্তু আপনি চুপ রুস্তমের মতো করে একা একাই সব করে ফেলেছেন। কষ্ট পেলাম, আমি খুব কষ্ট পেলাম। সাহেব ঝপাট করে ইমনের কানটা মলে ধরল, তুই খুব বেড়েছিস, তোর মাথার কাটার ব্যবস্থা করছি আমি। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিল ইমন। এরপর একটা চামচ নিয়ে টেবিল থেকে দূরে গিয়ে দাঁড়ালো। মাইকের মতো করে মুখের সামনে ধরে জোরে জোরে বলে উঠল, শোনেন সবাই, আমার ভাইয়ের কংগ্রাচুলেশন। অবশেষে উনি সফল মানুষ হয়েছেন। কাল রাত থেকে আমার ভাই অফিসিয়ালি বাঘ হয়ে গেছেন। বলেই সাইফ উঠে তাকে ধরার আগেই সে পগার পার। বিকালের ম্লান আলোয় বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি। আকাশ জুড়ে গাঢ় মেঘের ছায়া। বৃষ্টির টুপটাপ শব্দে চারপাশ কেমন যেন স্যাঁতসেঁতে হয়ে আছে। বাতাসে ভেসে আসছে ভিজে মাটির সোঁধা গন্ধ। প্রকৃতি এক অদ্ভুত বিষণ্ণতায় মোড়া, অথচ দৃষ্টির কাছে এই মুহূর্তে সবকিছুই অব্যক্ত শান্তির মতো লাগছে। ঠান্ডা হাওয়ার স্পর্শে শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধ এক অনুভূতি। তখনই পেছন থেকে এক উষ্ণ স্বরে ভেসে এলো, এই নিন কফি। বিকালের আবহে সাইফ এগিয়ে দিল ধোঁয়া ওঠা এক মগ কফি। নিজেও হাতে নিল আরেকটা। দৃষ্টি খানিকটা ঘাড় কাত করে তাকালো সেই দিকে, চোখের কোণে হালকা অবাক ভাব। তবে কিছুই বলল না। মগটা হাতে নিয়ে দূরে বৃষ্টির আধারে চোখ স্থির রেখে
শান্ত গলায় বলল, কি দরকার ছিল? আমাকে বললেই হতো। সাইফের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল। কোমল স্বরে বলল সে, দরকার হলেও মুখ ফুটে আপনি কোনোদিনও বলবেন না, তাই ভাবলাম এটুকু করাই যায়। দৃষ্টি হালকা মুচকি হাসল। সেই হাসির কোমল পরশ সাইফের চোখে ধরা পড়তেই সে নিবিড় কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, আপনি হাসলে ভীষণ সুন্দর লাগে জানেন। ফুলেরা যেমন বাতাসে দুলে খিলখিলিয়ে হেসে ওঠে, আপনাকেও তেমনই লাগে। সব সময় এমনই হাসবে। অবচেতনে দৃষ্টি ভুরু কুঁচকে গেল। শব্দগুলো তার কানে ঢুকে বুকের গভীরে কোথাও অদ্ভুত এক আলোড়ন তুলল। তবুও ঠোঁটের কোণে আবারও হালকা হাসি খেলে গেল। এই হাসি এখন আর কৃত্রিম নয়, ভেতর থেকে উঠে আসে। নিজের মধ্যকার এমন কোমল দিকটা আগে কখনো অনুভব করেনি দৃষ্টি। কিন্তু ইদানিং সাইফের আশেপাশে থাকলেই তার ভেতরের শিশুসুলভ উত্তরটা নিজে থেকেই জেগে ওঠে। হয়তো সাইফ প্রশ্রয় দেয় বলেই। সাইফ এবার তার খুব কাছে এসেই দাঁড়ালো। রেলিংয়ে পিঠ ঠেকিয়ে মুখোমুখি হলো দৃষ্টি। বাতাসে ভিজে মাটির গন্ধ, কফির গরম ধোঁয়া আর বৃষ্টির গুঞ্জন, সব মিলিয়ে মুহূর্তটা অব্যক্ত। দৃষ্টি কফিতে হালকা চুমুক দিতে দিতে দূরে চোখ রেখে হঠাৎ নরম গলায় বলল, আপনাকে একটা কথা বলতে চাই। সাইফের নজর তখন শুধুই তার উপর। শান্ত স্বরে উত্তর এলো, হুম। দৃষ্টি এবার চোখ তুলে তাকালো তার দিকে। আমার মনে হয় এই বাগানে কিছু একটা আছে। সাইফের ভুরু কুঁচকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে মগটা একপাশে রেখে সতর্ক গলায় বলল, মানে কি আছে? দৃষ্টি মগটা রেলিং এর নামিয়ে সামনে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি ঠিক জানি না কি, তবে নিশ্চয় কিছু একটা আছে। কয়েকবার রাতের বেলায় চুপি চুপি কাউকে যেতে দেখেছি আমি। সাইফের চোখের চাহনি সরু করে চারপাশে তাকালো। নীরবতা আরো ঘনীভূত হয়ে উঠল। তারপর স্থির স্বরে বলল, কি থাকবে এখানে? গাছপালা ছাড়া তো আর কিছু নেই। আমি তো কখনো দেখিনি। আপনি দেখেননি, কারণ আগে তো বারান্দায় আসতেনই না। এই যে গাছগুলো দেখুন, কয়েকদিনেই প্রাণ ফিরেছে। আমি যখন এসেছিলাম একদম কুঁকড়ে ছিল। কথা শেষ করেই দৃষ্টি মুখ বাঁকিয়ে বারান্দা থেকে গাছগুলোর দিকে ইশারা করলো। সত্যি, সাইফ আগে খুব একটা বাড়িতে সময় দিত না। সারাদিনই বাইরে বাইরে থাকতো, ক্লাবের কাজ, দৃষ্টির উপরে পাহারার দায়িত্ব, নানা বিভিন্ন ব্যস্ততায় কাটতো তার সময়। কিন্তু দৃষ্টি ফিরে আসার পর থেকেই সাইফের দিন যাপন পাল্টে গেছে। সে এখন অনেকটাই ঘরমুখ। সাইফের ঠোঁটে এক চিলতে দুষ্টু হাসি ফুটল। ধীরে ধীরে দৃষ্টির দিকে ঝুঁকে কোমল স্বরে বলল, এই গাছগুলো আমার মনের মতোই নেতিয়ে পড়েছে একেবারে, বুঝলেন? তখন এখন আপনি এসেছেন, আমার মন আর গাছ দুটোই একসাথে সতেজ হয়ে গেছে। দৃষ্টি চোখ কুঁচকে এক ঝটকায় কুনুই দিয়ে সাইফের পেটে হালকা একটা গুঁতা মারল। মুখ ফুলিয়ে বলল, বেশি বকবক করেন আপনি। সাইফ হেসে উঠে আবারও গম্ভীর মুখ করে বলল, আচ্ছা তাহলে চলুন, দেখে আসি এখনই কি আছে ওখানে। আপনি যেহেতু বলছেন, তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে। আপনার চোখ ভুল দেখবে না নিশ্চয়ই। কথাটা শেষ করে সাইফ এগোতে উদ্যত হলে দৃষ্টি দ্রুত হাত বাড়িয়ে তার কবজি চেপে থামিয়ে দিল। এখন না, রাতের বেলায় যাব, চুপি চুপি। যদি সত্যি কিছু থাকে, এখন গেলে সমস্যা হবে, বুঝেছেন? সাইফ হালকা মাথা নিয়ে হেসে বলল, জি আজ্ঞে মহারানী। ঈশিতা ভয়ে কাঁপতে কাঁপতে কম্বলটা শক্ত করে মুড়ে বসে আছে। বাহিরে ঝমঝম বৃষ্টির শব্দ এতটাই তীব্র যে পৃথিবীর অন্য কোনো শব্দ কানে পৌঁছাচ্ছে না। রাত যত গাঢ় হচ্ছে, ততই বৃষ্টির ধারা হু হু করে বাড়ছে। বিশাল বাড়িটার চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে আছে। মানুষজন নেই তেমন। তার মা আর উজানের মা দূরে এক আত্মীয়ের বাড়িতে গেছেন শোকের সংবাদে। 4 দিন হলো উজানের বন্ধুরাও ফিরে গেছে। এই পুরো বিশাল অট্টালিকায় এখন কেবল 3টি পিরার,
মরিয়ম, উজান আর ঈশিতা। তবুও ঈশিতার কাছে মনে হচ্ছে এত বড় বাড়িটা হঠাৎ করেই রূপ নিয়েছে এক ভুতুড়ে প্রাসাদের। দেওয়ালের ছায়া, ছাদের খটখট শব্দ আর বৃষ্টির একটানা গর্জন মিলেমিশে এক ভয়াল আবহ তৈরি করেছে। নিচতলায় মরিয়ম নিশ্চিত গভীর ঘুমে তলিয়ে আছে। তার সেই বিখ্যাত নাক ডাকার আওয়াজ হয়তো দূর থেকেও শোনা যাচ্ছে। যদিও ঈশিতার কানে কিছুই বাজছে না, কিন্তু দুনিয়া উল্টে গেলেও মরিয়মকে এই মুহূর্তে জাগানো সম্ভব নয়। বাইরে মুষলধারে বৃষ্টি, ভেতরে কাঁথা মুড়ি দিয়ে উষ্ণতার আরাম। এমন অবস্থায় যে কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারে। ঈশিতাও তাই হবার কথা ছিল, যদি না বুকের ভেতরে ভয়টা বরফের মতো জমাট বেঁধে থাকত। অবশেষে সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালো ঈশিতা। উদ্দেশ্য নিচতলার মরিয়মের ঘর। কম্বলটা কাঁধে থেকে পেঁচিয়ে দিয়ে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালালো সে। প্রতিটি পদক্ষেপ নিচ্ছে অতি সাবধানে, পা টিপে টিপে, যাতে করে ঘুম ভেঙে না যায়। মনের ভেতর এক অদ্ভুত কল্পনা জাগলো তার। ভূতেরাও নিশ্চিত ঘুমাচ্ছে এখন, আওয়াজ করলেই যদি জেগে ওঠে। নিজের এই ভাবনাতেই অস্থির হাসি পেয়ে যায় তার। কিন্তু পরেক্ষণেই বুকের ধুকপুকানি, গলা শুকিয়ে গেল। করিডোরে পা রাখতে গা ছমছম করে উঠল। দেওয়ালের ফাঁক ফোকরে আলো ফেলে এগোতে লাগলো দোয়া দরুদ পড়তে পড়তে। উজানের ঘরের সামনে এসে হঠাৎ থেমে গেল। কিছু একটা আটকে দিল। ফ্ল্যাশ মেরে দরজা দেখল আধ খোলা। উজান দরজা খোলা রেখেছে কোন সাহসে? সাহস সঞ্চয় করে হাত বাড়িয়ে ধীরে ধীরে দরজা ঠেলে উঁকি দিল ঈশিতা। অবাক হয়ে দেখল পুরোপুরি রুম ফাঁকা। এত রাতে কোথায় গেল উজান? নিজেকে বোঝালো হয়তো ওয়াশরুমে গেছে। যাকগে, যেখানেই থাকুক তার কিছুই যায় আসে না। মরিয়মের ঘরে পৌঁছাতে পারলেই বাঁচে সে এখন। ভাবতে ভাবতে দরজাটা টেনে বন্ধ করে আবারও পা টিপে টিপে সামনে এগোলো। করিডোরের বাতাস হঠাৎ আরো ভারী হয়ে উঠেছে। দূরে কোথাও মেঝেতে পানির ফোঁটার পড়ার ক্ষুদ্র টুপটাপ শব্দ, বৃষ্টির গর্জন আর নিজের তীব্র নিঃশ্বাস ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কিন্তু মাত্র এক পা এগোতেই আচমকা কেউ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল। বুকের ভেতর জমাট বাঁধা ভয়ের ঢেউ এক ধাক্কায় মাথার চূড়ায় উঠে গেল। পুরো শরীরের শিরদাঁড়া বেয়ে কম্পন নামল স্রোতের মতো। আতঙ্কে হাত থেকে মোবাইলটা ফসকে পড়ে গেল মেঝেতে। শব্দটা নিস্তব্ধতার বুক চিরে প্রতিধ্বনিত হলো। এরপরই কর্কশ গর্জন ভরা এক কণ্ঠস্বর। চোরের বাচ্চা চোর! আজকে তোর একদিন কি আমার একদিন! বলেই ঈশিতাকে আরো জোরে জাপটে ধরল উজান। হঠাৎই এমন আক্রমণাত্মক চাপে ঈশিতার বুকের ভেতরকার হৃদস্পন্দন ধ্বংসস্তূপের নিচে আটকা থাকা বিস্ফোরিত ঢোলের মতো বাজতে লাগলো। কোনো শব্দ বের হলো না তার কণ্ঠ থেকে। এত রাতের বেলা হঠাৎ পেছন থেকে উজান এসে এমনভাবে ধরে ফেলায় ভয়ে আত্মা শুকিয়ে আসার জোগাড়। উজান এক হাতে তাকে আঁকড়ে ধরে অন্য হাতে তার কাঁধ থেকে কম্বলটা টেনে নামিয়ে নিল। আলো আঁধারির ফ্ল্যাশে দেখা গেল ঈশিতার মুখটা ভেজা মাটির মতো কাদো কাদো চেহারায় টলমল করছে। পিটপিট করে চোখ মেলে উজানের দিকে তাকাতেই উজানের ভুরু কুঁচকে চমকে উঠল। তুই? কোনো উত্তর দিল না ঈশিতা, শুধু পরের মুহূর্তে ভ্যাঁ ভ্যাঁ করে কান্নায় ভেঙে পড়ল। শিশুসুলভ কণ্ঠে, বেদনামাখা অস্থিরতায় তার ভেতরের সব ভয় ঝরে এলো জল হয়ে। চোখের পানি নাকের পানি মিলে মিশে একাকার হয়ে গড়িয়ে পড়েছে গাল বেয়ে। মাঝরাতের নিস্তব্ধতায় এই হঠাৎ কান্নার শব্দে উজান আরো অস্থির হয়ে গেল। এই ইস্যুর বাচ্চা, ভ্যাবা বন্ধ কর। কিন্তু কান্নার ইঞ্জিন একবার ছেড়ে দিলে থামানো যায় না। কান্না চলছেই, থামার কোনো ইচ্ছেই নেই। উজান বিরক্ত হয়ে তার দুই হাত দিয়ে ঈশিতার মুখটা দেওয়ালের সাথে চেপে ধরল। মুহূর্তেই থেমে গেল ঈশিতা। চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল উজানের দিকে। সেই অদ্ভুত মুহূর্ত তার অষ্টাদশী অন্তরে
অকারণে এক প্রবল নাড়া দিয়ে গেল। ফ্ল্যাশের ম্লান আলোয় উজানের অবয়ব আধো আধো দৃশ্যমান। ঈশিতার চোখ আটকে গেল তার চেহারায়। উজানের চুল বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে, বৃষ্টির শিশির কণার মতো ঝকঝক করছে ত্বকে। সেই ভেজা চুলের পানি নেমে আসে নাকের ডগায়, থেমে থাকে। হঠাৎ এক ফোঁটা টুপ করে ঝরে পড়ল নিশিতার কপালে। ঠান্ডা পানির ছোঁয়ায় সজোরে কেঁপে উঠল ঈশিতা। অজান্তেই চোখ বুজে এলো তার। ও যেন খেয়াল করলো, কিন্তু কিছুই বলল না। শুধু চোখের চাহনিটা কিছুটা অদ্ভুত হয়ে উঠল। শ্বাস নিতে না পেরে ঈশিতা হঠাৎই দম ফেলে নড়ে চড়ে উঠতেই হুঁশ ফিরে পেল উজান। দ্রুত হাত ছেড়ে দিল। মুক্ত হতেই ঈশিতা বুক ভরে এক দীর্ঘশ্বাস টেনে নিল। জমাট বাঁধা আতঙ্কটা একেবারে শরীর থেকে বের করে দিল। মোবাইলটা কুড়িয়ে হাতে তুলে আলো ফেলল উজানের দিকে। তখনই চোখে পড়ল উজানের সারা শরীর ভিজে, একেবারেই জবজব করছে। ভেজা টি-শার্ট লেপ্টে আছে গায়ে, পেশিবহুল বাহুগুলো স্পষ্ট ফুটে উঠেছে। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে মুখের ভেতর দিয়ে। উৎকণ্ঠায় হঠাৎই লাফিয়ে উঠল ঈশিতা। তুমি তুমি বৃষ্টিতে ভিজেছো উজান ভাই? উজান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীরভাবে তাকালো তার চোখের দিকে। একদম স্থির স্বরে বলল, হ্যাঁ তো। তুই এখানে কি করছিস? ঈশিতা এক মুহূর্তে দ্বিধা না করেই বলে উঠল, আমিও ভিজবো। উজান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঈশিতা তাকে একেবারে কথা বলার সুযোগ দিল না। তড়িঘড়ি করে বলল, চলো উজান ভাই যাই, প্লিজ। আমিও একটু ভিজবো। বাতাসের বেলা কখনো বৃষ্টিতে ভেজেনি, একা একা খুব ভয় লাগে। চলো না উজান ভাই, প্লিজ। আমিও একটু ভিজবো। রাতের বেলায় কখনো বৃষ্টিতে ভিজিনি, একা একা খুব ভয় লাগে। আম্মু দেখলেই তো বকা দেয়। আজকে আম্মু নেই, এই সুযোগে আমি একটু ভিজবো, প্লিজ প্লিজ। উজানের ভুরু কুঁচকালেও মুখে কোনো শব্দ আসলো না। হতবিহ্বল চোখে একবার ঈশিতার দিকে তাকালো। হঠাৎই গায়ের কম্বলটা উজানের ঘরে ছুঁড়ে ফেলে দিয়ে তার হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেল সিঁড়ির দিকে। উজান বুঝে উঠতে পারল না না কিছু কি হচ্ছে। নিজের অজান্তেই ঈশিতার পেছনে পেছনে হাঁটতে লাগলো। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে বজ্রের ক্ষীণ গর্জন, আর উপরের দিক থেকে টুপটাপ করে ঝরে পড়ছে অসংখ্য জলকণা। ভেজা বাতাসে মাটির কাঁচা গন্ধ আর অচেনা এক উষ্ণতা মিশে আছে। ঈশিতা এক অদৃশ্য টানে ছুটে চলেছে সামনে। হাতটা শক্ত করে ধরে রেখেছে উজানের। অথচ উজানের বুকের ভেতর ধুকপুক শব্দ তীব্র যে হয়, মনে হয় সিঁড়ির দেওয়াল ছুঁয়ে সেটা প্রতিধ্বনিত হচ্ছে। সিঁড়ির শেষ ধাপটা পেরিয়ে ছাদে পা রাখতেই হঠাৎ পৃথিবীটা অন্যরকম। অগণিত জলকণা বাতাস লাফিয়ে লাফিয়ে পড়ছে ছাদের বুকে, আর আকাশের কালো অন্ধকারে বিদ্যুতের চমকানির মাঝে মধ্যে ঝলসে দিচ্ছে তাদের মুখমণ্ডল। উজান থমকে দাঁড়ালো। তার চোখের এক কোণে অদ্ভুত ভাব, শীতল গাম্ভীর্য, ওর মধ্যে লুকানো অচেনা এক উষ্ণতা। ছাদে এসে দাঁড়াতেই ঈশিতা ছাদের মাঝে বারবার গিয়ে দাঁড়িয়ে হাত দুটো ছাড়িয়ে দিল। শিশুর মতো ও জেলাস উল্লাস করে মুখের মুখে আকাশের দিকে তাকিয়ে বলল, উফ, কি যে সুন্দর লাগছে উজান ভাই, জানো, মনে হচ্ছে বৃষ্টি আমাকে জড়িয়ে ধরেছে। তার কণ্ঠে কম্পন, অজান্তেই সেখানে লুকিয়ে আছে নির্মল আনন্দ। ভেজা চুল গাল বেয়ে লেপ্টে গেছে, ঠোঁটের কোণে অল্প কম্পন। বিদ্যুতের ঝলকানির ক্ষণিক আলো উজানের দৃষ্টি স্থির হলো ঈশিতার ওপর। মেয়েটাকে অন্যরকম লাগছে, কেমন সেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। আগে কখনো এমনভাবে তাকায়নি সে ঈশিতার দিকে। দৃষ্টির প্রতিটি পতিও তাকাচ্ছে, কিন্তু সেই তাকানোটাতে ছিল না এই অচেনা অনুকরণ। বিশেষ করে দৃষ্টিকে
এমন অবস্থায় দাঁড় করানো দেখেনি সে। দৃষ্টিকে উজান সব সময় একরকম সম্মান করত, তবে সেই সম্মানটুকু কতটুকু আন্তরিক ছিল সেটা সে জানে না। আদৌ সেটা সম্মান ছিল নাকি করুণা, তারও সঠিক কোনো উত্তর নেই তার কাছে। সবকিছু হঠাৎ গুলিয়ে যাচ্ছে। তবুও ঈশিতাকে দেখে আজ ভিন্ন রকম এক অনুভূতির জন্ম নিল তার ভেতর, একেবারে নতুন রঙের। নিছক ভাই বোনের সম্পর্কের পরিধি ছাপিয়ে অন্য কিছু, কিন্তু কিছুটা আসলে কি উজান নিজেও খুঁজে পাচ্ছে না। ধীরে ধীরে এগিয়ে এলো সে। ছাদের ভেজা পাথরের ওপরে হাঁটার শব্দ মিলিয়ে যাচ্ছে বৃষ্টির একটানা ছন্দে। জমে থাকা পানির ফোঁটাগুলো তার পদক্ষেপে ছিটকে বাতাসে ভেসে উঠেছে। ঈশিতার কাছে এসে থেমে গেল উজান। কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। বিদ্যুতের আলোয় ঝরে পড়া বৃষ্টির কণা আড়ালে ঈশিতার চোখের এক কোণা অজানা হতেই দীপ্ত ধরে পড়ল, যা উজানের বুকের ভেতরে অদ্ভুত স্রোত বইয়ে দিল। অনেক হয়েছে, চল, ঠান্ডা লেগে যাবে তো। কণ্ঠটা নিচু শোনালো উজানের কথা শুনে ঈশিতা তার দিকে তাকিয়ে হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল। সেই হাসি ভেজা হাওয়ার সঙ্গে মিশে সুরের মতো বাজল উজানের কানে। সেই সুর বুকের গভীরে গিয়ে অদ্ভুত কম্পন তুলল। ভেতরের প্রতিটি ধমনী ছড়িয়ে পড়ল অনির্বাচনীয় এক শিহরণ। লাগুক না ঠান্ডা, তবু এমন রাত, এমন বৃষ্টি, এমন সুযোগ মিস করতে পারবো না উজান ভাই। বৃষ্টি থামছে না, ফোঁটাগুলো অবিরাম ঝরে পড়ছে, ভিজিয়ে দিচ্ছে দুজনেরই শরীর। উজানের গাঢ় ধূসর টি-শার্ট ভিজে গাঢ় অন্ধকারে লেপ্টে আছে শরীরের সঙ্গে। পেশির বাঁকগুলো স্পষ্ট রেখার মতো ফুটে উঠেছে আরো আগে। চুল বেয়ে নেমে আসা পানির বিন্দুগুলো এসে থেমে যাচ্ছে চোখের পাপড়ির কিনারে, ঠিক জমে থাকা অশ্রুবিন্দুর মতো। হুট করে ঈশিতার দৃষ্টি সেখানে আটকে গেল। বুকের ভেতর কেমন যেন এক অজানা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ল। মুখ ফুটে উঠল অস্পষ্ট এক হাসি। কেন হাসছে তা নিজের কাছেও স্পষ্ট নয়, শুধু জানে ভালো লাগছে, খুব ভালো লাগছে। উজানের সঙ্গে ভিজে থাকার এই মুহূর্তটা ঈশিতার ভেতরে থাকা আনন্দকে আরো গভীর করে তুলছে। উজান ধীর পায়ে এগিয়ে এসে ঈশিতার একেবারে সামনে দাঁড়িয়ে গেল। তাদের মাঝখানে দূরত্ব নিছকে কয়েক ইঞ্চি। হঠাৎ বিদ্যুতের তীব্র ঝলকানিতে তাদের চোখে চোখ পড়ল। ঈশিতা ভিজে চোখ, ভিজে ঠোঁট নীরবে কামড়ে নিচ্ছে। বুকের ভেতর জ্বলছে অদ্ভুত এক উত্তাপ। উজানের চোখে কেমন যেন ঝড় তোলা অস্থিরতা। নিম্ন স্বরে প্রায় ফিসফিসি ভঙ্গিতে বলে উঠল, ইস্যু, ভিজবি তো ভেজ, কিন্তু সাবধানে, এই বৃষ্টি কিন্তু মানুষকে অদ্ভুত করে দেয়। ঈশিতা চোখ তুলে তাকালো, সেই দৃষ্টিতে শিশুসুলভ সরলতা। বৃষ্টির ফোঁটাগুলো তার চোখের পাপড়িতে ঝুলে থেকে বিন্দু বিন্দু কাঁপছে। তাহলে তো আমি ভিজবই, অদ্ভুত হলে কেমন লাগে সেটা আমি দেখতে চাই। উজানের আঙ্গুল হঠাৎই অজান্তে ছুঁয়ে গেল ঈশিতার কাঁধ। গলায় ঝুলে থাকা ওড়নাটা টেনে এনে তার শরীরের সঙ্গে লেপ্টে ছিল। কোনো কথা বলল না উজান, শুধু নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতির উথাল পাথাল ঢেউটা বুকের ভেতরে জমিয়ে রাখল। ঈশিতা থমকে দাঁড়ালো, বুকের ভেতর কেমন এক অপরিচিত কম্পন জেগে উঠছে। এরপর উজান তার দিকে তাকিয়ে ধীরে ধীরে দুই হাত তুলে রাখল ঈশিতার গালে। বৃষ্টি ভেজা আঙ্গুলের স্পর্শে ঈশিতার শরীর প্রকম্পিত হলো। শিশুর মতো করে মৃদু চাপ দিয়ে ঈশিতার দুই গাল টেনে নিল উজান। নিপুণ আঙ্গুলে উজান ঈশিতার ভেজা গালে জমে থাকা পানির ফোঁটাগুলো মুছে দিল। এরপর হঠাৎ করেই ঈশিতার হাতটা শক্ত করে চেপে ধরে নিজের দিকে টেনে নিল সে। অনেক হয়েছে ইস্যু পাখি, জ্বর বাঁধিয়ে ফেললে ছোট মা আমাকে বকাবকি করবে। বৃষ্টি তো হতেই থাকবে, পরে কখনো আবার ভেজা যাবে। উদ্ভট শোনালো
উজানের কণ্ঠস্বর অদ্ভুত রকমের কোমল, মনে হচ্ছে কোনো অবাধ্য শিশুকে কোমলভাবে বোঝাচ্ছে কোনো অকাজ করতে না না হয়। ঈশিতা মাথা নেড়ে সায় জানালো, পেছন পেছনে চলে গেল উজানে। এই মুষলধারের বাইরে বৃষ্টি, কতটা সুবিবেচনার কাজ হচ্ছে শেখ সাহেব? ফিসফিস স্বরে প্রশ্ন ছুড়ে দিল দৃষ্টি। সাইফ কপালের ভাঁজ গাঢ় করে খানিকটা তীক্ষ্ণ স্বরে জবাব দিল, আপনি তো বলেছিলেন রাতে বের হবেন। বলেছিলাম ঠিকই, কিন্তু এই অবিরাম জলধারার ভেতরে নামতেই হবে এমন তো কোনো কোথাও লিখে রাখিনি আমি। আপনি বলেছেন মানে সেটাই হবে। এখন চলুন, কথা বলবেন না। বলেই ছাতার হাতলটা শক্ত করে ধরল সাইফ। অপর হাতে দৃষ্টির আঙ্গুলগুলো থাবার মতো করে চেপে ধরে পা টিপে টিপে এগিয়ে গেল সামনে। ঘরের প্রান্ত ছাড়িয়ে এসে দাঁড়ালো স্যাঁতসেঁতে বাগানের গাঢ় সবুজ আধারে। দৃষ্টির হাতে ছোট্ট একটি টর্চ লাইট, বাতাসে আর্দ্র বাতাসে যার আলো নেমে এলো ক্ষীণ রেখার মতো। গম্ভীর স্বরে দেখল, পা বাড়াতেই বাগানের ভেজা মাটির গন্ধে চারপাশ ভরে উঠল। টর্চের আলো কখনো বুনো ঘাসের ঝোপে তো কখনো ভেজা পাতার গায়ে ধরেছে দৃষ্টি। দুজনের চোখ সতর্কভাবে গাছপালাগুলো স্ক্যান করছে, তবু অস্বাভাবিক কিছু চোখে পড়ছে না। কিছু তো দেখছি না বউ। হুম, তাই তো, কিন্তু কেউ রাতে চুপি চুপি কেন এখানে আসবে? সাইফ এবার গম্ভীর কণ্ঠে বলল, তাহলে এক কাজ করি, আপাতত ফিরে যাই, পরে যদি কাউকে এখানে ঘোরাফেরা করতে দেখি তখন তাকে অনুসরণ করব। দৃষ্টি আবারও একবার চারপাশের প্রতিটি কোণা নজরে নিল। অচেনা স্যাঁতসেঁতে বাতাস, নির্জন এলাকা নজরে নিল, আর অচেনা স্যাঁতসেঁতে ভারী হয়ে উঠল। সাইফের প্রস্তাবে সম্মতি জানিয়ে ধীরে মাথা নেড়ে ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ ঠিকই আছে, চলুন। তাজউদ্দিন বসে আছে তার অফিস কক্ষে। ওপরে ছড়িয়ে থাকা কাগজপত্র আর ফাইলের স্তূপে ডুবে আছেন তিনি। জানালার বাইরে ভিজে হাওয়া বাতাস ভেসে আসছে। কিন্তু তিনি অন্যমনস্ক। সূর্যের ম্লান আলো তার ক্লান্ত মুখটিতে কঠোরতার খোদাই করে দিয়েছে যেন। বাড়ির থাকার সময় খুব কমই, সপ্তাহে 1 কি 2 দিনই, বেশি নয়। অথচ সেই সময়ে তাকে খুঁজে পাওয়া যায় না, দুরূহ ব্যাপার। জীবনের পরতে পরতে দায়িত্বশীলরা ভারে নত হয়ে যায়। নিজের সময় বলতে কিছুই নেই। চেয়ারম্যান পদে তার বসা অনেকটা সাইফের খাতিরের কারণে। সাইফের জনপ্রিয়তা তাকে তুলে দিয়েছে এই আসনে, যদিও সাইফ কখনো প্রকাশ্যে তার পিতাকে সহযোগিতা করে না। রাজনীতির প্রতি তার কোনো পক্ষপাতিত্ব নেই। শুধু জনগণের মনে এক অদৃশ্য সমীকরণ কাজ করছে, যে বাবা এখনো সমীকরণের কাজ, অদৃশ্য সমীকরণ। যে বাবা এমন এক রত্নের জন্ম দিতে পারে, সে নিঃসন্দেহে সৎ, নিঃস্বার্থ এবং আদর্শবান। সেই বিশ্বাসেই গ্রামবাসী তাজউদ্দিনের হাতে তুলে দিয়েছিলেন ক্ষমতার ভার। ফাইলের ভেতরে ডুবে থাকা সেই মানুষটির মনোযোগ মধ্যেই হঠাৎ কক্ষের দরজা খুলে সাইফ প্রবেশ করল। আসবো? এসো। চোখ না তুলেই সোজা জবাব দিল তাজউদ্দিন। সাইফ ধীর পায়ে এগিয়ে এসে বসল পাশের একটি চেয়ারে। কক্ষের নীরবতায় কিছুক্ষণ চোখাচোখি চাইল সাইফের। অবশেষে তাজউদ্দিনের কণ্ঠ ভেসে এলো, কিছু বলবে? সিয়াম কোথায় বাবা? চশমার ফাঁক দিয়ে তাকিয়ে ঠান্ডা স্বরে উত্তর দিল তাজউদ্দিন। ইস্তিহাদ কোথায় সেটা আমি কিভাবে জানবো? আপনি জানেন বাবা, আমার থেকে সত্য লুকাতে যাবেন না। সিয়ামের সাথে আমার বোঝাপড়া আছে, ও কোথায় আমাকে বলুন। তাজউদ্দিন এবার হাতে ধরা কলম থামিয়ে সোজা হয়ে বসলেন।
কিসের বোঝাপড়া ইস্তিহাদ? ভাই হয়ে ভাইয়ের সঙ্গে কিসের বোঝাপড়া করবে তুমি? ভুলে গেছো তোমার জন্যই ঘর ছাড়তে হয়েছে ইস্তিহাদকে? ওই মেয়ের জন্য নিজের মানুষদের দূরে ঠেলে দিচ্ছ। সাইফ হঠাৎই লাফিয়ে উঠল কথার ভেতর থেকে। তার কণ্ঠে রুদ্ধ ক্রোধ, চোখে তীব্র দহন। ভাই হয়ে ভাইয়ের সাথে কিভাবে বোঝাপড়া করতে হয় সেটা তো আপনার কাছেই শিখেছি বাবা। আর এই মেয়ের কথা, ওই মেয়ে আমার বউ, সেই আমার সবচেয়ে আপন মানুষ, আমার কুলাঙ্গার ভাইয়ের থেকেও বেশি। ইস্তিহাদ চেহারাটা প্রচণ্ড শব্দ তুলে সরিয়ে উঠে দাঁড়িয়ে গেল তাজউদ্দিন। চোখে শিশু সুলভ আভায় চোয়ালটা শক্ত হয়ে উঠল বুকের ভেতর। ক্রোধের ভাষাটা যেন আরো তীব্র হলো। চেয়ারটা প্রচণ্ড শব্দ তুলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন তাজউদ্দিন। চোখ রক্তাভ আভা, চোয়াল শক্ত, বুকের ভেতরে ক্রোধের ঢেউ তুমুল হয়ে উঠেছে। সে তেড়ে এসে দাঁড়ালো সাইফের সামনে। সাইফও ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুজনের চোখে আটকে গেল, নীরবে জমে উঠল এক অগ্নিদীপ্ত সংঘর্ষ। চিৎকার করবেন না বাবা, আপনি সোজাসুজি বলে দিন সে কোথায় আছে। আজ আমি যদি একবার সিয়ামের খোঁজ পেয়ে যাই, বিশ্বাস করুন বোঝাপড়ায় এবার দ্বিগুণ হবে। যত দেরি হবে তাকে খুঁজে পেতে, সেই বোঝাপড়ার হিসাবও হবে ততটাই ভয়ঙ্কর। তাজউদ্দিনের নাসান্দ্রে তপ্ত নিঃশ্বাস জ্বলে উঠল। তুমি আমাকে হুমকি দিচ্ছ ইস্তিহাদ? এই অসভ্য অভিশপ্ত কলঙ্কিনী মেয়ের জন্য আমার সঙ্গে এভাবে দাঁতে দাঁত চেপে কথা বলার সাহস তোমার হলো কি করে? আরো আগেই বলা উচিত ছিল বাবা। যদি আপনার হাতে পুতুল না হয়ে আমি আগেই নিজের গলা উঁচু করতাম, তাহলে আমার স্ত্রীকে এত অপমান সহ্য করতে হতো না, আর না তাকে কলঙ্কিত হওয়ার তকমা বহন করতে হতো। কি জাদু করেছে সেই মেয়ে তোমার উপর যে তার জন্য তুমি এরকম উন্মত্ত হয়ে উঠেছ? সাইফের ঠোঁটের কোণে এক রোখা তীর্যক হাসি ফুটে উঠল। গলা ভারী করে করুণভাবে বলে উঠল, ঠিক সেই জাদুই বাবা, যেটা তার মা করেছিল আপনার উপরে। যে জাদুর ভারের জন্য আপনি আমাকে মাকে ভুলে গিয়েছিলেন, কিন্তু যে জাদুর জন্য তার মায়ের কাছে নিজেকে হার মেনেছিলেন, সেই একই জাদু। ইস্তিহাদ তাজউদ্দিনের ধৈর্যের বাঁধ এই মুহূর্তে ভেঙে পড়ল। বজ্রের মতো গর্জে উঠল তার কণ্ঠ, হাত উঠল কক্ষ কাঁপিয়ে। কিন্তু সাইফের গালে আঘাত আনার আগেই তা থেমে গেল মাঝপথে। তাজউদ্দিন বিস্মিত চোখে তাকিয়ে দেখল দৃষ্টির হাত শক্ত করে চেপে ধরে রেখেছে তার কবজি। চোয়াল শক্ত, চোখে প্রজ্বলিত শেখা, মুখের প্রতিটি রেখা ক্রোধে অগ্নিময়ী। তার দৃষ্টিতে বৃষ্টিহীন ঝড়ের তাণ্ডব। তাজউদ্দিনের কপালে গাঢ় ভাঁজ হলো, কিন্তু দৃষ্টির চাহনি অনড়। সেকেন্ডের মধ্যেই দৃষ্টি ঝাঁকিয়ে ফেলে দিল, আর তার হাতের স্পর্শের মধ্যে লুকিয়ে আছে ঘৃণা। ঠোঁট কেঁপে উঠল, কণ্ঠে ক্রুদ্ধতার ঘৃণা ছলকে পড়ল। আপনার মতো কুলাঙ্গার বাবা আর কোনো সন্তানের মা হোক, আপনার মতো বেঈমান ভাই আর কোনো ভাইয়ের জীবনে না জুটুক, আপনার মতো পুরুষ যেন কোনো পরিবারের অভিশাপ না হয়ে উঠুক। দৃষ্টির সামনের দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে উঠল, লজ্জা হয় না আপনার? কোন সাহসে আপনি ওনার গায়ে হাত তুলতে যান? তাজউদ্দিন তেড়ে এলো দৃষ্টির দিকে, কিন্তু তার আগে সাইফ হাত তুলে মাঝখানে দুজনের। যথেষ্ট হয়েছে বাবা। তাজউদ্দিনের গলা হঠাৎই ফেটে বেরিয়ে এলো, কাঁপছে ক্রোধ। দৃষ্টির দিকে তাকিয়ে বলে উঠল, অতিবার বেরো না, এই তেজ বেশি দিন টিকবে না। আমি আর আপনার আদরের সেই লম্পট ছেলে মিলে কি করতে পারেন সেটা আপনার সময়ের অপেক্ষা না করেই দেখে নিবেন।
আপনি খবর না দিলেও আমরা ঠিকই খবর খুঁজে বের করতাম। ইশিতার ইস্তিহার তোমার বউকে সাবধান করে দাও, শেষবারের মতো বলছি। সাইফ এবার গলা সমান স্থির রেখে উত্তর দিল, উনি ভুল কিছু বলেননি। আর আপনি খবর না দিলেও আমরা ঠিকই খুঁজে নেব সিয়ামকে। ঠিক তখনই দৃষ্টি সাইফের হাতটা শক্ত করে চেপে ধরল, গলার স্বর নরম দৃঢ়তায় পরিপূর্ণ। চলুন, আজ আমি কলেজে যাব। তাজউদ্দিনের চোখ বিস্ময়ের চোখে ঘনীভূত হলো। তার দিকেও তার দিকে তাকালে দৃষ্টির চোখে আগুন ঝলক দেখা যায়। কিন্তু যখন দৃষ্টি সাইফের দিকে তাকায়, সেই চোখে নেমে আসে সমুদ্রের গভীর প্রশান্তি। সাইফও দীর্ঘশ্বাস টেনে বলল, তারপর মাথা হালকা নেড়ে দৃষ্টিকে পাশে সেখানে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আপনি তখন ওইভাবে বাবার সামনে গেলেন কেন বউ? যদি বাবা উল্টোপাল্টা কিছু বলে ফেলতো জানেন তখন আমি কতটা কষ্ট পেতাম। সাইফের গলার ঝিম ধরা ক্লান্তি। দৃষ্টি ঠোঁট বাঁকিয়ে সোজা তাকালো সাইফের দিকে। আপনার গায়ে যে হাত তুলতে যাচ্ছিল সেটা আমি বুঝি কষ্ট পেতাম না? খাটের কিনারায় বসে সাইফ মাথা চুলকে ধীরে দীর্ঘশ্বাস ফেলল। মুখে শিশুসুলভ ব্যস্ততা নিয়েই বলল, আমার জন্য আপনার এত টান যে জানতামই না তো। এসব টানাটুনি কিছুই না। আসলে আমার তো আপনাকে সহ্যই হয় না। আপনাকে দেখলেই কেমন যেন রাগ লাগে। কিন্তু আপনি ভালো মানুষ, আপনার গায়ে কেউ হাত তুলবে না। আর আমি দাঁড়িয়ে থাকতে তা দেখতে তামাশা দেখতে পারবো না, এটা ঠিক মানায় না। তাই ভাবলাম বাচ্চা মানুষকে একটু সাহায্য করি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে বাঁধতেই কথাগুলো বলল দৃষ্টি। সাইফ হতবাক। দৃষ্টি এমনভাবে পাক্কা অভিনয় করছে, বোঝার উপায়ই নেই। এগুলো মজা করার স্বরে বলল, হাই বউ, আমার তো সিনেমার অভিনয় করা উচিত। কি দারুণ এক্সপ্রেশন আপনার, সত্যি বলছি। 100। হাই বউ, আপনার তো সিনেমার অভিনয় করা উচিত। কি দারুণ এক্সপ্রেশন আপনার, সত্যি বলছি। 100% প্লাস করে যাবেন। দৃষ্টি মুখ ঘুরিয়ে তাকালো, ভুরু উঁচিয়ে ঠোঁটে হালকা এক চিলতে হাসি টেনে বলল, তাই তাহলে অডিশনটা দিয়েই দিই, কি বলেন? আমাকে কিন্তু আপনি নিজে নিয়ে যাবেন। সাইফ হেসে মাথা নাড়ল, অবশ্যই নিয়ে যাব। বলতে বলতে দৃষ্টির হাত নিজের হাতে টেনে নিয়ে আলগোছে বসালো হাঁটুর ওপরে, কোমর জড়িয়ে কাছে টেনে নিল। দৃষ্টিও চুপচাপ সাইফের কাঁধে হাত পেঁচিয়ে ধরল। সাইফ হঠাৎই ঝুঁকে দৃষ্টির গালে একটা চুমু খেল। তারপর দৃষ্টির চুলগুলো পেঁচিয়ে ধরে একটা চুমুক খেলো। তারপর দৃষ্টির চুলগুলো কানের পিঠে গুজে নরম স্বরে বলল, কলেজে না গেলে হয় না বউ? যদি আবার কোনো বিপদ হয়? দৃষ্টি কোনো জবাব দিল না। সে নিবিড়ভাবে দেখতে লাগলো সাইফকে। প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি রেখা, প্রতিটি হৃদস্পন্দন দেখছে সে। সাইফের চোখ, মুখ, ঠোঁট, নাক সবই তো চাহনির গভীরভাবে বন্দী হয়ে আছে। দৃষ্টি ধীরে ধীরে আঙ্গুল বাড়িয়ে ছুঁয়ে দিল সাইফের নাকের ডগা। স্পর্শটা এতটাই নরম, এতটাই মরিচ যে সাইফের চোখ অনায়াসে বুজে এলো। পর মুহূর্তেই দৃষ্টি সাইফের দুই গাল আঁকড়ে ধরে মৃদু ভঙ্গিতে চুমু রাখল সাইফের চোখের পাতায়। সাইফের ভেতরকার সবকিছু থমকে গেল। হাতের বাঁধন আরো শক্ত করে চেপে ধরল দৃষ্টির কোমর। এই মুহূর্তে তাকে বুকের ভেতরে চিরদিনের জন্য আটকে রাখতে চাইছে। দৃষ্টি সাইফের মুখের কাছে এগিয়ে এসে নাকের ডগায় আরেকটা নরম চুমু রাখল। নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে গেল বোধহয় দুজনের। তারপর সমস্ত আবেগ এক বিন্দুতে সঞ্চারিত করে সাইফের কপালে কপাল রাখল দীর্ঘ, গভীর, অশেষ ভালোবাসায় ভরা এক চুমুক।
সরে এসে আবারও তাকালো সাইফের দিকে। চোখে ঝলমল করছে এক অনুচ্চারিত আবেগ। সাইফের বুক ভরে উঠল অজানা বিস্ময়ে। এই প্রথম দৃষ্টি নিজে থেকে তাকে চুমু খেল। সাইফ মনে মনে স্তব্ধ হয়ে রইল। দৃষ্টি ইদানিং তাকে এমনভাবে অবাক করে দেয়, যেন তার ভেতরের এক নতুন পৃথিবীর জন্ম নিচ্ছে। কখনো হুটহাট এমন কিছু করে বসে যা সাইফের কল্পনার বাইরে। এই দৃষ্টিকে চেনা যায় না। এটা তার সেই গাল ফুলিয়ে চোখ রাঙানো এক বিয়ে নাদুস নুদুস বউ নয়। এটা অন্য এক দৃষ্টি, ফুলের পাপড়ির মতো কোমল, আদর মায়া ভালোবাসায় জড়ানো এক সোনা বউ, যাকে হৃদয়ের গভীরে তুলে রাখতে ইচ্ছে করে। সাইদ ধীরে ধীরে চোখ খুলে তাকালো। তার অবাক ভাব তার মুখমণ্ডল জুড়ে ছড়িয়ে আছে। দৃষ্টি স্নেহ ভরা আঙ্গুল দিয়ে সাইফের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল। দু গাল নিজের হাতে আঁকড়ে ধরে মৃদু স্বরে বলল, আপনি থাকতে আমার আবার কিসের বিপদ বলুন তো? আপনি তো আছেন সবসময় আমাকে রক্ষা করার জন্য। সাইদ থেমে থেমে হাসল। দৃষ্টি পলকহীনভাবে তাকিয়ে রইল সেই হাসির দিকে। এরপর সাইদ মাথা গুঁজল দৃষ্টির বুকের কাছটায়। হাতের বাঁধন আরো জোরালো হয়ে উঠল। শিশুসুলভ আবেশে দীর্ঘ কণ্ঠে বলে উঠল, আচ্ছা তাহলে আজ কলেজে যাবেন না বউ? কাল থেকে যাবেন, ঠিক আছে? দৃষ্টি তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল। আচ্ছা, যাব না। আপনি এই ফুলটা না নিলে আমি আমার হাত কাইট্টা ফেলবো। প্লিজ, এটা নেন। আমি আমি আপনাকে অনেক পছন্দ করি। ছেলেটার কণ্ঠে আতঙ্ক, চোখে ব্যাকুলতা, হাতের মুঠোয় ধরে রাখা লাল গোলাপটা কাঁপছে আর কম্পমান আঙ্গুলে। হাঁটু মুড়ে বসে আছে নীলিমার সামনে, মুখে ভেজা ঘামের বিন্দুতে। নীলিমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, চোখে বিরক্তি। কালো নিকাবের আড়ালে কঠিন চাহনি লুকিয়ে রেখেছে। এই ছেলেটা গত কয়েকদিন ধরেই অবিরাম বিরক্ত করে চলেছে। কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, অথচ আচরণ একেবারেই উচ্ছৃঙ্খল। নীলিমা ফার্স্ট ইয়ারে পড়লেও আজকাল ছেলেটার প্রিয় লক্ষ্য বস্তু হয়ে দাঁড়িয়েছে। নীলিমা ভুরু কুঁচকে নিচু স্বরে বলল, আপনি আমাকে না দেখে পছন্দ করেন? নিকাবের আড়াল থেকে ঠোঁট বাঁকিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্নটা ছুড়ে দিল। ছেলেটা গলা ভিজিয়ে উত্তর দিল, হ্যাঁ, না দেখেই। আমি জানি আপনি অনেক সুন্দর। আপনি কেমন দেখতে সেটা না দেখেই আমি জানি। না দেখে কি ভালোবাসা যায়? নীলিমা ঠোঁটটা সামান্য নাড়ালো। কিছু বলার ছিল, কিন্তু হঠাৎই চোখ গেল ছেলেটার পেছনে। ওখানে দাঁড়িয়ে আছে ইমন, বড়সড় একটা বাঁশের লাঠি কাঁধে ঠেকিয়ে রেখেছে, এক হাত পকেটে গুজে রাখা, চোখে কালো সানগ্লাস, দাঁড়িয়ে দৃঢ় ভঙ্গিতে। মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে সে একেবারেই প্রস্তুত। নীলিমার ভেতরটা কেমন জানি কেঁপে উঠল। ছেলেটার জন্য খানিকটা মায়া হলো। বেচারা বুঝতেও পারেনি কাকে বিরক্ত করছে, কিন্তু কিছুই করার নেই। যেখানে সেখানে ভালোবাসা উঠলে পড়লে মাঝে মাঝে এমন যত্ন করেই পেটাতে হয়। নীলিমার ভাবনার মাঝেই ছেলেটা আচমকায় সাহস সঞ্চয় করে নীলিমার হাত ধরে ফেলল। এই এক নিমেষেই ইমনের বাঁশের লাঠি ঝড়ের মতো নেমে এলো তার হাতে। প্রচণ্ড ব্যথায় ছেলেটা গঙিয়ে উঠল, হাত ছেড়ে পিছিয়ে পড়ল। ইমন থেমে নেই। চটাং চটাং করে বাঁশের আঘাতের তীব্র শব্দে চারিদিক কেঁপে উঠল। ছেলেটার চিৎকারে রাস্তায় ছড়িয়ে পড়ল। মানুষজন অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ এগোতে সাহস পাচ্ছে না। ইমনের হাত থামছেই না, একটার পর একটা সজোরে বাড়ি। ছেলেটা এখন মরিয়া হয়ে হাত পা ছুড়ে প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু ইমনের ক্রোধের সীমাহীন। অবশেষে ছেলেটার অবস্থা বেগতিক দেখে নীলিমা এগিয়ে এসে ইমনের হাতটা চেপে ধরল। ইমন ভাই, থামুন। ইমন থামল ঠিকই, কিন্তু চোখের ভেতরে দপদপ করছে অগ্নিশিখা। দম নিয়ে দাঁত চেপে ছেলেটার দিকে তাকালো, তারপর জোরে একটা বাড়ি বসিয়ে দিল। চোখের সামনে থেকে উধাও হয়ে যা। কোনো মতে শরীরটাকে টেনে পালিয়ে গেল ছেলেটা। রাস্তাটা নির্জন,
হাতে গোনা কয়েকজন পায়চারী বা পথচারী স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ইমন হঠাৎই লাঠিটা মাটিতে ছুঁড়ে ফেলে এক তীব্র গালি ছুঁড়ে দিল। গলার স্বর নিচু, কিন্তু সেই শব্দগুলো নীলিমার কানে একেবারেই স্পষ্ট পৌঁছে গেল। নীলিমা চোখ উঁচকে ঠোঁট বাঁকিয়ে তাকালো ইমনের দিকে। ছি, কিসব ভাষা এগুলো!